আসসালামু আলাইকুম। আমার নাম অলিউর রহমান শোভন। আমি জাহিদ এগ্রো ফার্মের এমডি। আমার বাসা দিনাজপুর। আমি জাহিদ এগ্রো ফার্মের সাথে দীর্ঘ 5 বছর থেকে জড়িত। তবে আপনার পড়াশোনা আসলে কোত্থেকে এন্ড হচ্ছে আমরা যদি এই সম্পর্কে একটু জানতে চাই, আপনি যদি কাইন্ডলি একটু বলতেন। এসএসসি হলো দিনাজপুরেই, এইচএসসি হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং গ্র্যাজুয়েশন করছি সাবস নামে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। 16-17 বছর আমি ঢাকায় ছিলাম। এর মধ্যে ঢাকায় জব করছি 4 বছর, পড়াশোনার পাশাপাশি জব এবং পড়াশোনা শেষ করার পর জব। ইবিতে পড়াশোনা করে এখন ফার্ম রিলেটেড কাজ মানে কি আপনাকে উৎসাহিত করলো? আসলে ব্যবসা আমার আগে থেকেই পছন্দ ছিল। আমি যখন চাকরি করতাম, আমার এইটা চাকরিটা ছিল একটা অডিট অ্যান্ড সার্ভে ডিভিশনে। তো বেশিরভাগ সময় দেখা যেত আমাকে দেশের বিভিন্ন প্রান্তে যেতে হতো, অডিটের পারপাসে বা সার্ভে ডিভিশনের পারপাসে যেতে হতো। তো ওখানে আমি যে জিনিসগুলোই পেতাম, মানে যেমন যদি বলি নোয়াখালী লক্ষ্মীপুরে ছিলাম, ওখানে সুপারি বিখ্যাত, ওখান থেকে সুপারি। আবার যদি বলি মহেশখালীর ওখান থেকে পান বিখ্যাত, আমি পান নিয়ে আসতাম। তো দিনাজপুরের লিচু বিখ্যাত, তাই লিচু বিভিন্ন জায়গায় পাঠাতাম। তো এইভাবেই আসলে ব্যবসা আগে থেকেই আমার মধ্যে ছিল, যে মানে ব্যবসাই ভালো লাগতো। পড়াশোনার পাশাপাশি আমি ব্যবসা করছি এবং চাকরি করা অবস্থায় যেই জায়গায় আমার পোস্টিং ছিল সেইখানে থাকা অবস্থায় বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসা করতাম। যেই জিনিসটা যেই এলাকায় বেশি প্রচলিত সেই জিনিসটাকে নিয়েই আমরা ব্যবসা করতাম আর কি। এটাই ছিল, আর ভালো লাগা ছিলই ব্যবসার প্রতি। তাই আসলে চাকরি কখনোই ভালো লাগতো না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু নির্দিষ্ট গণ্ডির কাজ আসলে ভালো লাগতো না, চ্যালেঞ্জিং তেমন কিছুই ছিল না। আর ব্যবসা যেহেতু ভালো লাগে, আমিও আসলে পাচ্ছিলাম না যে কী নিয়ে ব্যবসা করব। আর ব্যবসার জন্য যে মূলধনটা লাগতো সেই মূলধনও আসলে আমার কাছে ছিল না। তো ফার্মের যে আপনার স্টার্টিংটা আসলে কিভাবে হয়? জব ছেড়ে দিয়ে চলে আসি। আসলে জানি না যে কি করব, জব ছেড়ে দিয়ে বাসায় আসা যে কিছু করব, অন্তত কি করব জানি না, বাট কিছু করব, ব্যবসা করব, চাকরি করব না। এই চিন্তা ভাবনা থেকে শহরে আসার পর দেন 6-7 মাস বাসায় বসে থাকা। এর মধ্যে অনেকজনে অনেক কিছু বলছে, অনেকের অনেক কথা শুনতে হয়েছে। তো হোয়াটএভার, তারপর আমরা আমি ডিসাইড করি, বাবাকে বলি যে বাবা, তোমার তো একটা পুকুর আছে, সেই পুকুরের ওখানে যেয়ে আমি মাছ চাষ করি। তো বাবা প্রথমে রাজি হয় না, যে পড়াশোনা শেষ করে তুমি আসে এখন ব্যবসা করবা। যেভাবে হোক আর কি, আমার মা এবং আমি বাবাকে রাজি করাই, দেন এইখানে আসা। থাকতে মৎস্যতে কেন গেলেন? আর পুকুরগুলো আসলে বাবার এসেট বলতে ছিলই বাবার হাতে এই পুকুর আর কিছু ধানি জমি। বাবার কাছে ক্যাশ ছিল না, যে আমি ক্যাশ নিয়ে ক্যাশটা কোথাও খাটায় ব্যবসা করব, এমনটা ছিল না। বিষয়টা ছিল যে বাবার এসেটই ছিল হলো পুকুর আর কিছু ধানি জমি। তাই এই উৎসটুকুকে নিয়েই আসলে ব্যবসায় নামা। ধীরে ধীরে এই পুকুর থেকে যে আমরা পোলট্রিতে, ডেয়ারিতে, ফ্যাটেনিংয়ে এত কিছুতে যাব, ছাগল পালন করব, মুরগি পালন করব, এত কিছু করব, আসলে আমাদের প্রথম দিকে এত পরিকল্পনা ছিল না। পরিকল্পনাটা শুধু ছিল এইটাই যে আমরা এখানে আসছি মাছ চাষ করতে, মাছটা আসলে প্রফিটেবল কিনা। কারণ আমি যেহেতু পুরোপুরিভাবে এই সেক্টরের সাথে জড়িত না, তো আমি জানতাম না যে আসলে এইটা মাছ চাষ করে কতটুকু প্রফিট করা সম্ভব, আসলেই ব্যবসা করা সম্ভব কিনা, বা আমি পারবো কিনা। তাই এখানে আসে প্রথম 4 মাস, আমি এখন বর্তমানে যেখানে বসে আছি এখানেই আমি 4 মাস ছিলাম, এই ঘরটাতেই আমি 4 মাস ছিলাম। আমি এই 4 মাসে আমি শহরেও যাইনি, আমার মায়ের সাথেও দেখা করিনি। এই 4 মাস এখানেই ছিলাম, কারণ আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে আমি আমার দিক থেকে কোনো প্রকার কোনো গাফিলাতি দিব না, আমি প্রপারলি করব জিনিসটা। আমি যেন বুঝতে পারি যে আসলে এই ব্যবসাটা থেকে কিছু করা সম্ভব কিনা। যদি আমি এখানে না থাকতাম আমার মাছ চুরি হওয়ার সম্ভাবনা থাকতো। আমি নিজে থেকে ইনশিওর করছি যে আমার মাছ চুরি হয়নি, আমি নিজে থেকে ইনশিওর করছি যে আমার মাছগুলো মারা যায়নি। দেন আমি আসলে প্রপার 4 মাস পর আমরা একটা প্রফিটের মুখ দেখতে পেয়েছি, এবং প্রফিটটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। মাছ আল্লাহর বরকতময় ব্যবসা। আমি সবসময় বলি মাছ একটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা বরকতময় ব্যবসা। আর আমাদের পানিতে আসলে ন্যাচারালি অনেক খাদ্য থাকে, যেগুলো আসলে অন্যান্য এলাকায় বা অন্যান্য দেশে এই পানির মধ্যে ন্যাচারালি খাদ্য থাকে না। তো সেই দিক থেকে আসলে আমাদের খাদ্য খরচটাও অনেক কম। 4 মাস পর বোঝা গেল যে না, এখান থেকে কিছু করা সম্ভব, এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। যদি প্রপারভাবে করা যায় দেন ঘুরে দাঁড়ানো সম্ভব। আমি এই একটা পুকুর থেকে পরে আরও 4-4টি পুকুর নিজে আমার বাবার যে জমিগুলো ছিল সেগুলোতে খনন করি, সেগুলোতেও মাছ চাষ শুরু করি। পাশাপাশি এখানে যেহেতু থাকতে হবে, তাই আমি চিন্তা করলাম যে যেহেতু থাকতেই হবে, সময় দিতেই হবে,
তাহলে আরও কিছু জায়গা আছে উঁচু জায়গা, যে জায়গাগুলোতে আমরা গরুর ফার্ম করতে পারি। দেন আমাদের গরুর ফার্ম করা শুরু। প্রথমে আমরা 7টি আড়িয়া গরু নিয়ে শুরু করি। প্রথম ইনভেস্টমেন্টটা ছিল আসলে বাবা যখন এই অ্যাসেটগুলো দিল, বাবা আমাকে কোনো ক্যাশ দেয়নি, যে তুমি কিভাবে এটাকে ব্যবহার করবা, আমি তোমাকে দিলাম, তুমি ব্যবহার করো। আমার একটা বাইক ছিল এফজেড, আমি নিজে চাকরি করে যে বাইকটা কিনছিলাম সেই বাইকটা বিক্রি করে দিয়ে দেন আমি আসলে এই মাছগুলো কিনে এখানে ছাড়ি। আমার প্রথম ইনভেস্টমেন্ট ছিল সেই 80,000 টাকা। প্রথমেই আমরা জাহিদ এগ্রো ফার্ম ফ্যাটেনিংয়ে যাই, 7টা 8টা ষাঁড় আমরা বাহির থেকে কিনে নিয়ে আসি। নিয়ে আসার পর দেখা যায় যে বাহির থেকে যেহেতু আনা বিভিন্ন গরু, এক একটার এক রকমের রোগ বালাই থাকে, সেগুলো আসলে সঠিক ভ্যাকসিনেশন করা থাকে না বাইরে বিভিন্ন জায়গা থেকে যেহেতু আমরা কালেক্ট করছিলাম। তো সেই গরুগুলো থেকে সেরকম পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য বা শরীর গেইন করতেছিল না, স্বাস্থ্য হচ্ছিল না। আর আরও আসলে হয়তো আমার অভিজ্ঞতার অভাব ছিল। দেন আমরা কুরবানির সময় যখন যেই মুহূর্তে বিক্রি করব 2018 সালে, সেই সময় একটা প্রচুর বড় ধরনের একটা বন্যা হয়। সেই বন্যায় আমাদের এই পুরো এলাকা, সারা দেশব্যাপী বন্যাটা ছিল, আমাদের এলাকাটি প্লাবিত হয়ে যায়। দেন আমাদের আসলে আর ওই ঈদে কুরবানিতে গরু বিক্রি করা সম্ভব হয়নি। আমরা আরও 3 মাস এই গরুগুলো পুষি এবং লস দিয়ে বিক্রি করতে হয়। আমি গরু নিয়ে আছি 16 থেকে 17, 18, 19, 20, 21, 22, হ্যাঁ 16 থেকে 2016 থেকে। তো আমার যখন আমি ওই ফ্যাটেনিং প্রজেক্টে ধরা খাই, দেন আম্মু আমাকে অনেক উৎসাহিত করে এবং 2টি গাভী কিনে দেয়। গাভী বললে ভুল হবে, আসলে এগুলো বকনা, আমাদের ভাষায় হলো এগুলো বকনা। বকনা বাচ্চা 2টা কিনে দেয়। সেই বাচ্চা 2টা থেকে আজকে এই পর্যায়ে আসা, এই দীর্ঘ 5-6 বছরে আমাদের এখন গোয়ালে গরুর সংখ্যা হলো 12টি। তার মধ্যে বেশ কিছু দেশের বলতে পারি যে সর্ববৃহৎ বেশ কিছু গরু আছে, বেশ সুন্দর গরু আছে, যেগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আমি দেখেছি এর মধ্যে আই থিঙ্ক 2টা অস্ট্রেলিয়ার এবং একটা হচ্ছে আমেরিকান। হ্যাঁ, 2টা অস্ট্রেলিয়ান হলস্টিন ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান গরু, যেগুলো ব্র্যাকের বীজ, এগুলো আছে 2টা। একটা সরকারি বীজ ছিল, গভর্নমেন্টের একটা প্রকল্প ছিল, ব্রাহ্মা জাতের বীজ, আমেরিকা থেকে গভর্নমেন্ট ইম্পোর্ট করতো। সেই বীজটি আমরা একটা দেশি গরুর মধ্যে থেকে দিয়ে পুশ করে আমরা একটা ব্রাহ্মা বাচ্চা পাই। সো এটা আসলে কিভাবে করেছিল ব্রাহ্মা বীজটা? ব্রাহ্মা সারটা আসলে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছ থেকে, প্রাণী সম্পদ অধিদপ্তরে আমাদের সার ছিল, সেই সারে আমাকে একটা বীজ দেয়, আমরা একটা দেশি গাইয়ের মধ্যে পুশ করি, সেটা থেকেই আসলে এই ব্রাহ্মাটা পাওয়া। তো এত বছর যাবত এখন আপনি গরুগুলোকে কিভাবে লালন পালন করছেন বা তাদের থেকে আপনার কি আশা এখন? আমাদের আসলে প্রথমে ফ্যাটেনিংয়ে যেহেতু ধরা খাইছি, ফ্যাটেনিংয়ে ধরা খাওয়ার পর আমরা ডেয়ারিতে কনভার্ট করে যাই। আম্মু বললাম আপনাকে যে আম্মু আমাকে 2টা বকনা কিনে দিয়েছিল, সেই বকনা 2টা থেকেই আসলে শুরু। তো আমাদের এই ডেয়ারি ফার্মে যেগুলো ষাঁড় জন্মগ্রহণ করতো, সেই ষাঁড়গুলোকে আমরা বাইরে বেচতাম না, বিক্রি করতাম না। সেই ষাঁড়গুলোকে আমরা রেখে দিছি। রেখে দেওয়ার পর এই দীর্ঘ 3 বছর 4 বছর পর আমরা এখন আসলে এই ঈদে বাজারে তুলব। আমাদের ফার্মের আসলে বিক্রির দিক থেকে বলতে গেলে প্রথম যাত্রা এটা। আমরা এর আগে বিক্রি করছি, কিন্তু সেটা লোকাল বাজারে, এইভাবে অনলাইনের মাধ্যমে কখনোই বিক্রি করার চেষ্টা করা হয়নি। আমরা আপনাদেরকেও অনেক সংখ্যক ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের মাধ্যমে আমাদের দেশবাসী জানতে পারবে, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ফার্মে তো নরমালি সবাই দেখি যে গরুকে মোটাতাজাকরণ করা হয়। সো ফার্মের নাম শুনলেই সবাই ভাবে এটা গরু মোটাতাজাকরণ টাইপের ফার্ম। সো আপনার যেহেতু এরকম ন্যাচারাল একটা পরিবেশে যে বড় করতেছেন, সো এই সম্পর্কে আপনি কি বলতে চান? আসলে ন্যাচারাল পরিবেশ বলতে এনভায়রনমেন্ট অনেক বড় একটা ফ্যাক্ট। আমার এলাকায় আপনারা ঘুরে দেখছেন, আশেপাশে চারপাশে শুধু সবুজ সবুজ আর সবুজ। এই সবুজের মাঝখানে আমার এই ফার্মটি। তো এখানকার আবহাওয়া, প্রকৃতি সব কিছুই আমার মনে হয় যে শহর এলাকার থেকে অনেক বেশি ডিফারেন্ট। শহরেতে যেই সকল ফার্ম থাকে, সেই ফার্মের গরুগুলো যে অক্সিজেনটা পায়, সেই অক্সিজেনটাও বিশুদ্ধ না। আমার এখানে সেই অক্সিজেনটাও বলতে পারেন যে আপনি আল্লাহর অশেষ রহমত যে বিশুদ্ধ অক্সিজেন। আরও একটা জিনিস, সেটা হলো যে আমরা যে খাবারগুলো গরুকে খাওয়াই, আমরা নিজেদের জমিতে উৎপাদিত ঘাস, নিজেদের জমিতে উৎপাদিত ভুট্টা এবং নিজেদের জমিতে
উৎপাদিত খড় সব কিছুই আমরা নিজেরাই উৎপাদন করে থাকি। আমরা এখানে কোনো রকমের এক্সট্রা খরচ করতে চাই না, আমরা নিজেরাই গোবর দিয়ে জৈব সার তৈরি করি এবং সেই সারটাই আমাদের জমিগুলোতে ব্যবহার করে থাকি। তো আমাদের গরুগুলো যে খাবারটাও পাচ্ছে সেটাও আসলে কোনো কেমিক্যাল ছাড়া। তো সেদিক থেকে আমার ধারণা, আমি অত ভালো বলতে পারবো না হয়তো বা যে এই খাবারটার মধ্যে কি আছে কি নেই, কিন্তু আমার যেটা বিশ্বাস সেটা হলো যে আমরা মানুষরা যেমন খাবার খাই, বাইরের খাবারটা যদি আমরা কিনি তাহলে সেটাতে ফরমালিন আছে কিনা, কোনো কীটনাশক আছে কিনা, কোনো স্প্রে করছে কিনা, এই সকল কিছু জানি না। সেই ক্ষেত্রে আমরা টেনশনে থাকি আর কি। আর গরুগুলোর ক্ষেত্রেও আমি সেরকমই চিন্তা ভাবনা করে থাকি আসলে, যে এমন আমরাও ভালো খাবার খাই, তারাও ভালো খাবার খায়, তাদেরকে যতটুকু পারি একটা ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। আমাদের নিজস্ব জমিতে উৎপাদিত শস্য, নিজেদের জমিতে উৎপাদিত ধান এবং নিজেদের জমিতে উৎপাদিত কর্ন, নিজেদের জমিতে উৎপাদিত ঘাস সব কিছুই আমরা নিজেরাই উৎপাদন করে তাদেরকে প্রোভাইড করে থাকি। তো এই জন্য আপনি বলতে চাচ্ছিলেন যে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা গরু, সেটাই আসলে এই জন্যই বলতে চাচ্ছিলাম যে গ্রামীণ পরিবেশে একটা বেড়ে ওঠা গরু আর শহরের গরুর মধ্যে অনেক পার্থক্য। আর আপনার যে গ্রাম অস্ট্রেলিয়ান যে দুটো গরু দেখেছি, এটা তো ছোটবেলা থেকে আপনার কাছ থেকে ছোট? হ্যাঁ, এর জন্ম আমার এখানে। আমি আগেই আপনাকে বলছি যে এটা আমাদের একটা ডেইরি ফার্ম। আমাদের এই ডেইরি ফার্মে যে ষাঁড় গরুগুলো জন্মগ্রহণ করে সেগুলোকে আমরা বিক্রি করে দিই না, সেগুলোকে রেখে দিছি। সেগুলো এখন দীর্ঘ 3 বছর 4 বছর পর তাদের শারীরিক গঠন এই পর্যায়ে আসছে। এখন আমরা চিন্তা করছি যে তারা উপযুক্ত বয়সে এবং উপযুক্ত সাইজে আমরা আনতে পারছি। দ্যাটস ওয়াই আমরা চিন্তা করতেছি এই 2022-এ ইনশাল্লাহ আমরা, আল্লাহ যদি চায়, তাদেরকে বিক্রি করব সেল কুরবানির জন্য। আজকে আসলে অনেক বড় মনে হচ্ছে ফার্মটা, কিন্তু আমরা এত দূর এত সহজে আসিনি। অনেক পরিশ্রম, অনেক কষ্টের পর আসলে এখানে আসছি। দীর্ঘ 5 বছর আমরা কি করছি আসলে এটা কাউকে বলে বোঝানো সম্ভব না। এই 5 বছরে আমরা বহুত কিছু দেখছি। যে বন্যার কথা আপনাকে বললাম, সেই বন্যার সময় আমার 2200 মুরগি ছিল। আমরা 70 টাকা 75 টাকা মুরগি বিক্রি করছি। বন্যার সময় আমরা সারগুলো বেচতে পারিনি। সারগুলোকে আমাদের আরও 3 মাস পুষার পর লস দিয়ে বিক্রি করতে হয়েছে। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাদেরকে এত বিপদের মুখ থেকে উঠায় নিয়ে আসে আজকে এই পর্যায়ে দাঁড়া করেছে। এর জন্য আমরা আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। আপনারা দোয়া করবেন যেন আমরা সামনে আরও আগায় যেতে পারি ইনশাআল্লাহ। আমরা আমাদের চেষ্টা করব, আপনারা আপনাদের দোয়ার মধ্যে আমাদেরকে মনে রাখবেন। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ছোট থেকে বড় করার গরুর মধ্যে তো অনেক প্রবলেম ফেস করছেন। জি, এটা গরুকে বড় করার। জি জি, মাঝে মাঝে তারা দেখেন, গরুর সাধারণত আমাদের যেমন জ্বর সর্দি হয়, গরুরও জ্বর সর্দি। মানুষের যেমন রোগ বালাই হয়, গরুরও রোগ বালাই হয়, কিন্তু এই রোগ বালাই সে মুখে বলতে পারে না। আপনাকে তার সাথে থেকে বুঝতে হবে তার কি সমস্যা হচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে, ডাক্তারকে জানাতে হবে, তারপর তার চিকিৎসা হবে। আসলে সেই সময়টাতে আপনাকে 24 ঘন্টা তার সাথে থাকতে হচ্ছে। শুধু সেই সময়েই না, আপনি সেই ছোট থেকে আজ পর্যন্ত আমাদের বলতে পারেন ইচ অ্যান্ড এভরি ডে, আমি হোক আর যেই হোক, সব সময় তার সাথে একটা গরু থাকতে হয়। আসলে আমাদের এই খামারে কখনোই এমন হয় না যে, আমার খামারে বলে না, যে কোনো খামারেই, যে আপনি কেউ কখনো গরু রেখে কোথাও গিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে না। যারা আসলে গরু ভালোবাসেন তারা গরুর সাথে থাকতেই ভালোবাসেন। আর আমরা গরুকে আরেকজনের হাওলায় দিয়ে বা আরেকজন রাখালের হাতে দিয়ে আমরা চলে যেতে পারি। আমরা যেহেতু এই ব্যবসার সাথে জড়িত, আমরা নিজেরাই চেষ্টা করি নিজেদের যতটুকু শারীরিক শ্রম দেওয়া সম্ভব ততটুকু দিই এবং বাকিটুকু অন্যান্য রাখালদের দিয়ে করে নেওয়ার চেষ্টা করি। একজন শিক্ষিত মানুষ হিসেবে এখন গরু বিজনেস করছেন, মাছের মৎস্য বিজনেস করছেন, তো আপনাদের হচ্ছে অন্যান্য যারা বেকার ভাইরা আছে তাদের সম্পর্কে এবং আপনাকে এখন মানুষজন কি বলে এই সম্পর্কে যদি সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন, তাহলে আই থিঙ্ক সবাই অনেক ইন্সপায়ার্ড হবে। ব্যবসা করতে হবে, এগ্রিকালচার বেসেই ব্যবসা করতে হবে এমন না। ব্যবসা যদি কারো করতে ইচ্ছা থাকে তাহলে যে কোনো ধরনের ব্যবসা করতে পারে। যার যে জায়গায় যে অবস্থায় থাকে, যে ব্যবসাটা তার জন্য সুইটেবল, সেই ব্যবসাই করা দরকার। আর যদি ডেইরি সেক্টরে বা ফিশারি সেক্টরে, এই এগ্রিকালচার সেক্টরে আসতে চায়, তাহলে তাকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে আমাকে শারীরিক পরিশ্রম অসংখ্য গুণে বৃদ্ধি করে এখানে দিতে হবে। শারীরিক এবং মানসিক দুটা পরিশ্রমই এখানে প্রচুর পরিমাণে প্রয়োজন। যদি এই মানসিক বলটা মানুষের মধ্যে যে ব্যবসা করবে তার মধ্যে থাকে, তাহলেই আসলে এই ব্যবসার মধ্যে নামা দরকার। কারণ আপনাদের শারীরিক পরিশ্রম প্রচুর পরিমাণে হবে এই ব্যবসার ক্ষেত্রে এবং মানসিক পরিশ্রমও প্রচুর পরিমাণে।
একটা গরু যখনই দেখে মানুষ যে 14 লাখ টাকা 15 লাখ টাকা বিক্রি হচ্ছে, তখনই আসলে একটা লোকের মনে হয় যে একটা গরু 14 লাখ টাকা 15 লাখ টাকা বা 20 লাখ টাকা কেন হয়। আসলে আপনারা শুধু গরুর কথা চিন্তা করলেই হবে না, গরুর পিছনে যে তার মালিকের শ্রমটা আছে, যে রাখালদের শ্রমটা আছে, সেই শ্রমের কথা চিন্তা করবে। দীর্ঘ 4-5 বছর প্রতিদিন একটা মানুষকে যদি আমরা খাওয়াই, দীর্ঘ 4 বছর 5 বছর একটা মানুষকে আমরা প্রতিদিন তার সামনে খাবার নিয়ে যাই দিচ্ছি, তাকে গোসল করাই দিচ্ছি, তাকে ইচ অ্যান্ড এভরিথিং করতেছি। ঠিক একটা অসুস্থ মানুষের ক্ষেত্রে আমরা যেরকম করি, এই অবুঝ প্রাণীটার ক্ষেত্রেও এই একইভাবে করতে হয়। আমাদেরকে দীর্ঘ 4 বছর ধরে এই গরুগুলোকে পুষতে হয়েছে। দীর্ঘ 4 বছর ধরে এই গরুগুলোকে প্রতিদিন সময় মতো মেনটেন করে খাবার দেওয়া, সময় মেনটেন করে তাদের গোসল করানো, সব কিছুই করতে হয়েছে। তো আপনারা জাস্ট একবার মনে করে দেখতে পারেন যে আমার বাসায় যদি একটি অসুস্থ রোগী থাকে, তার যদি আমি 7 দিন ঠিক মতো গোসল, ঠিক মতো খাওয়ার মেনটেন করি, তাহলে একটা অবুঝ প্রাণী গরুর ক্ষেত্রে 4 বছর হোক, 2 বছর হোক বা 1 বছরই হোক না কেন, যদি সময়টা সেই একইভাবে দেওয়া যায়, তাকে খাওয়ানো, গোসল করানো, তাহলেই বুঝতে পারবেন একটা মানুষ দেখা আর একটা প্রাণীকে দেখা তফাৎটা কোথায়। আরেকটা বিষয় সেটা হলো যে অনেকেই বলে যে গরুগুলো বিক্রি করার জন্য আপনি কি করবেন। তো আমরা সবার প্রথমে চেষ্টা করব যে আসলে অনলাইনে বিক্রি করার জন্য। তারপরেই যদি সম্ভব না হয় তাহলে ঢাকা শহরে বড় বড় ফার্মে নিয়ে যাওয়ার জন্য। তো আমার মনে হয় যে এখন আসলে আমাদের দেশ এগ্রিকালচার সেক্টরে যেমন এগিয়ে গেছে, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে আমাদের শিল্পপতি ভাইয়েরাও অনেক এগিয়ে গেছে। আমাদের দিনাজপুরে ইনশাআল্লাহ এরকম 2-4 জন ভাই আছে যারা এরকম 2-4-8-10টা গরু কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে। ইনশাআল্লাহ এবার কুরবানি এই গরু বিক্রি করার জন্য নিজ নিজ জেলার শিল্পপতি ভাইয়েরা নিজ নিজ জেলার 2-4টা বড় বড় গরু কেনার সামর্থ্য রাখেন। আমার মনে হয় না আমরা ঢাকায় নিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের এই দিনাজপুরেই বিক্রি করতে পারবো। যদি দিনাজপুরের ভাইরা আসেন, বা জাহিদ এগ্রো ফার্মটা হলো দিনাজপুর জেলা চিরিবন্দর থানায় দিনাজপুর জেলায়। আমার এই জায়গাটার নাম হলো বৈদেশির হাট। বৈদেশির হাটে যে কোনো জায়গায় এখানে এসে আমাকে ফোন দিলেই হবে, বা যে কারো মাধ্যমে এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে। বা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ যে কোনো এক জায়গায় এই নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগও করতে পারেন। তো আমাদের দূর দূরান্তে যে সকল বড় বড় শিল্পপতি ভাইরা আছেন, তাদের উদ্দেশ্য হলো যে ভাই আপনারা তো বিভিন্ন ঢাকা শহরের ফার্মে গেছেন সব সময়, এবার আসেন আমরা প্রান্তিক পর্যায়ে খামারিদের পাশে যাই, আমাদের এখানে আসবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসার, এবং আপনাদের সারাদিন এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আপনাদের খেয়াল রাখার, এবং আপনাদেরকে পুনরায় এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার ইনশাল্লাহ। আর এছাড়াও বড় বড় ফার্মগুলো যেগুলো আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকে, যে কসাই সার্ভিস, বা আপনাদের ওখানে গিয়ে গরুগুলোকে পরিচালনা করবে কে, সেই জন্য লোকের প্রয়োজন হয় আপনাদের, সেই ক্ষেত্রে এ সকল সার্ভিসও আমরা ইনশাল্লাহ প্রোভাইড করব। আপনারা কি কুরবানির দিনেও কোনো সার্ভিস প্রোভাইড করছেন? ইনশাল্লাহ কুরবানির দিনে যদি কেউ কোনো ভাই চায় যে আমাদের একটা কসাই প্রয়োজন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তাকে কসাই প্রোভাইড করার। তার মানে একটা মানুষ যখন আপনার কাছ থেকে গরু নিচ্ছে, তার আর অন্য কোনো কিছু নিচ্ছে না। ইনশাল্লাহ আমরা সবকিছু দিকে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে সর্বত্র এটাই, যে আমরা যেন আমাদের ক্লায়েন্টকে একবারের জন্য না, সামনে আরও যতদিন আমরা এই ব্যবসা করব ততদিন সেই ক্লায়েন্টগুলোকে সন্তুষ্ট করার জন্য আমরা চেষ্টা রাখবো। শুধু মনে বল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, পরিশ্রম করার ইচ্ছা থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ সফলতা তাকে ধরা দেবে।